আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে ফয়সালস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরেজির একটি সমস্যা নিয়ে। সেটা হচ্ছে ডাবলিশ কোশ্চেন। তো ডাবলিশ কোশ্চেন হচ্ছে যে একটি সাধারণ বাক্যকে কিভাবে প্রশ্নে রূপান্তর করা যায় সেটাই। মানে একটি বাক্য থাকবে, সেটাকে আমরা প্রশ্নে কনভার্ট করব। তো সেটা করার জন্য আমাদেরকে দুটি নিয়ম জানতে হবে। সেটা হচ্ছে যে প্রথমত আমাদেরকে একটা ডাবলিশ কোশ্চেন ব্যবহার করতে হবে। ডাবলিশ কোশ্চেন বলতে কী বোঝাই? যেমন হতে পারে যে হোয়াট, হাউ, হোয়ার, হু, হুইচ, তারপর হচ্ছে যে হোয়াই, এই টাইপের যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় আর কি, এই টাইপের একটা সাইন আমরা এখানে ব্যবহার করব। দেন হচ্ছে যে টু বি ভার্ব। তো যেটাকে আমরা টু বি ভার্ব বলি সেটাকে আবার অক্সিলিয়ারি ভার্বও বলা যায়। এখানে টু বি ভার্ব বলতে বোঝাই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই এটসেট্রা এগুলোকে। তারপর আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব। এরপরে যদি আনুষঙ্গিক আরও কিছু থাকে সেটা আমরা এখানে ব্যবহার করব। দেন একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। যদি এটা না দেয় ডাবলিশ কোশ্চেন হবে না। তারপর দ্বিতীয় নিয়ম যেটা, সেটা হচ্ছে সেম আমরা একটা ডাবলিশ কোশ্চেন ব্যবহার করব। এখানে হোয়াট, হাউ, হোয়ার, হু, এটসেট্রা এরকম কিছু একটা ব্যবহার করব। দেন হচ্ছে যে এখানে আর টু বি ভার্ব হবে না, টু বি ভার্বের পরিবর্তে হবে ডু, ডাজ, ডিড। যদিও ওরা নিজেও টু বি ভার্ব। তো ডু, ডাজ, ডিড ব্যবহার করার পর আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্টের পর এখানে আমরা সাবজেক্টের পর লিখছি বাকি অংশ, কিন্তু এখানে সাবজেক্টের পর আমাদের একটা ভার্ব ব্যবহার করতে হবে। ভার্ব বলতে যেটা দিয়ে বাক্যের কাজ বোঝাবে আর কি, মানে বাক্যের কাজ যেটা দিয়ে বোঝাবে সেটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের পাশে একটা আমি ওয়ান লিখছি, এর মানে হচ্ছে যে একটা ভার্বে তিনটে রূপ থাকে। তো এখানে আমরা ভি ওয়ান মানে বেস ফর্মটা লিখবো অথবা প্রেজেন্ট ফর্মটা লিখবো। এরপর যদি বাকি অংশ থাকে বাকি অংশ লিখবে, দেন প্রশ্নবোধক চিহ্ন। তারপর আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা একটা হু ব্যবহার করব, দেন আমরা বাকি অংশ ব্যবহার করব। এগুলো আমরা যখন এক্সারসাইজ করব তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা সরাসরি এক্সারসাইজ শুরু করি। তো আমাদেরকে যে প্রশ্নটা দিবে মনে রাখতে হবে, প্রশ্ন করতে হবে ওই অংশের জন্য যে অংশ আন্ডারলাইন দেওয়া থাকবে। মানে যে অংশে আন্ডারলাইন দেওয়া থাকবে ওই অংশের জন্য প্রশ্ন করতে হবে, অথবা যে অংশে একটা দাগ দেওয়া থাকবে ওই অংশের জন্য প্রশ্ন করতে হবে। যেমন সীমা ইজ অ্যাট হোম, মানে সীমা কোথায়? বাসায় বা ঘরে। এখন আমি কি দিয়ে প্রশ্ন করলে আমার প্রশ্নের উত্তর হবে হোম, মানে ঘর। তো এখন আমি যদি প্রশ্ন করি যে সীমা কোথায়, তাহলে উত্তর হচ্ছে সীমা ইজ অ্যাট হোম। তাহলে কোথায় ইংরেজি কি? কোথায় ইংরেজি হচ্ছে হয়ার। তাহলে আমরা এখানে প্রথম নিয়ম যেটা আমাদের তিনটে নিয়ম ছিল, আমাদের তিনটে নিয়মের মধ্যে এটা করতে হবে আমাদের প্রথম নিয়মে। তাহলে এখন আমরা একটা ডাবলিশ কোশ্চেন ব্যবহার করব। ডাবলিশ কোশ্চেন হচ্ছে হয়ার, কারণ হয়ার দিয়ে যখন প্রশ্ন করব তখন তার উত্তর হচ্ছে যে অ্যাট হোম। হয়ার ব্যবহার করলাম, হয়ার অর্থ হচ্ছে কোথায়। এরপর আমাদেরকে বলছে টু বি ভার্ব ব্যবহার করার জন্য। তো টু বি ভার্ব কী বলছিলাম আমি, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো যেহেতু এগুলো আমাদের অংশ না, আমরা একটা একটা শিখবো। তাহলে আমরা আজকে থেকে শিখে মনে রাখবো যে ইজ একটা টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে হয়ারের পর আমরা যে ইজ ব্যবহার করবো, ইজটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, যে সীমার পরে কিন্তু ইজটা দেওয়া আছে। তাহলে হয়ার ইজ, এই যে স্ট্রাকচার অনুযায়ী এখানে স্ট্রাকচারে যা বলছে তাই। তাহলে হয়ার ইজ, এরপর আমাকে স্ট্রাকচারে বলছে সাবজেক্ট ব্যবহার করার জন্য। সাবজেক্ট হচ্ছে যে বাক্যে যাকে নিয়ে আলোচনা করা হয়, মানে যাকে নিয়ে কথা বলা হয় সেটাই সাবজেক্ট। আর সাবজেক্ট বেসিক্যালি বাক্যের সামনেই থাকবে। সাবজেক্ট কী হতে পারে? নাউন হতে পারে, প্রনাউন হতে পারে। তাহলে সীমা একটা নাউন, ঠিক আছে। আর এখানে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে? সীমাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে সীমা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা বসে যাবে। দেন আমাদেরকে বলছে বাকি অংশ, এখানে বাকি অংশ আর কিছু নেই, একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব বা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে আমাদের ডাবল কোশ্চেন হয়ে গেছে। এটা হয়ারের সীমা, আনসার হচ্ছে সীমা ইজ এট হোম। আমাদেরকে হয়ারের সীমার উত্তর লিখতে হবে না, মানে সীমা ইজ এট হোম এখান থেকে প্রশ্ন বানাইতে হবে। প্রিয় শিক্ষিত, আমরা 2 নম্বর এক্সারসাইজ যদি দেখি, যে সৈকত ইজ আ গুড স্টুডেন্ট। সৈকত হচ্ছে একজন ভালো ছাত্র। তো এখন আমাদের আন্ডারলাইন করা অংশ কোনটা? সৈকত। তাহলে আমার প্রশ্ন কী করলে উত্তর হবে? সৈকত। তা আমি প্রশ্ন করতে পারি যে ভালো ছাত্র কে? হ্যাঁ, ভালো ছাত্র কে। যেহেতু সৈকতের নিচে আন্ডারলাইন করা, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে ভালো ছাত্র কে, ঠিক আছে। তো এখন আমরা সাধারণত হু দিয়ে প্রশ্ন করলেই উত্তর পাই, মানে হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় আর কি। তাহলে আমি যদি বলি যে হু ইজ আ গুড স্টুডেন্ট, কে ভালো ছাত্র, তাহলে আনসার হচ্ছে সৈকত ইজ এ গুড স্টুডেন্ট। তো এটাও আমরা একটা স্ট্রাকচার অনুযায়ী করলাম। কত নম্বর স্ট্রাকচার? 3 নম্বর স্ট্রাকচার। প্রথমে একটা হু ব্যবহার করব, তারপর বাকি সব বসে যাবে। তাহলে
শুধু এখানে একটু হু ব্যবহার করছি, মানে যেখানে সৈকত ছিল সেখানে একটু হু ব্যবহার করছি, একবারে বাকি যা ছিল সব হুবহু কপি করে এখানে বসানো হচ্ছে। তো নিয়মটা হচ্ছে আমরা যার জন্য প্রশ্ন করব সেই উত্তরটা যদি সাবজেক্ট আকারে থাকে, আমরা যেটা দিয়ে প্রশ্ন করব অথবা যেটা জানার জন্য প্রশ্ন করব সেটা যদি বাক্যের প্রথমে সাবজেক্ট আকারে থাকে, তাহলে ওই সাবজেক্টের জন্য শুধুমাত্র হু দিয়ে প্রশ্ন করতে হয়, আর বাকি সব বসে যাবে। যেমন আমাদের প্রশ্ন হচ্ছে যে হু ইজ আ গুড স্টুডেন্ট, কে ভালো ছাত্র, তাহলে আমাদের উত্তর হচ্ছে যে সৈকত ইজ আ গুড স্টুডেন্ট, তাহলে আমাদের প্রশ্ন উত্তর বাক্যের প্রথমেই আছে, তাহলে সুতরাং সৈকতের জন্য শুধুমাত্র একটা হু ব্যবহার করব, বাকি সব বসে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 নং আমাদের এক্সারসাইজ হচ্ছে যে দে আর কামিং টু ভিজিট, তারা আসতেছে কিসের জন্য? ভ্রমণ করার জন্য। তাহলে দে আর কামিং টু ভিজিট, তারা আসতেছে কিসের জন্য? ভ্রমণ করার জন্য। তো এখন আমরা টু ভিজিটের নিচে আন্ডারলাইন করলাম, তাহলে আমার প্রশ্নটা কেমন হতে পারে? যার উত্তর হবে টু ভিজিট। তা আমি বলতে পারি যে তারা কেন আসতেছে। আমি যদি প্রশ্ন করি যে তারা কেন আসতেছে, তাহলে উত্তর হবে তারা ভ্রমণ করার জন্য আসতেছে, টু ভিজিট। তাহলে কেন ইংরেজি হচ্ছে হোয়াই, কেন ইংরেজি হচ্ছে কি? হোয়াই। তাহলে আমরা এখানে একটা হোয়াই ব্যবহার করলাম, ওই যে ডাব্লিউএস কোশ্চেন। এরপর আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এটা 1 নম্বর নিয়মে করবো, ডাব্লিউএস কোশ্চেন, তারপর ব্যবহার করবো একটা টু বি ভার্ব। কারণ এখানে টু বি ভার্ব কি আছে? এখানে ছিল ইজ, আর এখানে টু বি ভার্ব হচ্ছে কি? আর। যখন টু বি ভার্ব থাকবে তখন আমরা 1 নম্বর ফরম্যাটটা ফলো করব। তাহলে হোয়াইটা লেখার পর আমরা লিখবো আর। এখানে বলছে ডাব্লিউএস কোশ্চেন উপর টু বি ভার্ব, তাহলে হোয়াই আর, এরপর সাবজেক্ট। এখানে সাবজেক্ট কাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে? কারা আসবে? এখানে বলছে যে তারা আসবে, হ্যাঁ। তাহলে দে, সাবজেক্ট হচ্ছে আমাদের দে, তাহলে হোয়াই আর দে। এরপরে অতিরিক্ত অংশ হচ্ছে কামিং, কামিংটা আমরা দিয়ে দিলাম কারণ এখানে টু ভিজিট বসানো যাবে না, এটা তো হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। তাহলে আমাদের প্রশ্নটা উত্তরটা হচ্ছে কি? হোয়াই আর দে কামিং, প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 4 নম্বর এক্সারসাইজটা দেখি একটু, এখানে বলছে সীমা, সীমা শুড ইট, সীমার খাওয়া উচিত। তো এখানে বলছে সীমা শুড ইট, সীমার খাওয়া উচিত। তো এখন আমরা কি প্রশ্ন করলে উত্তর হবে সীমা? তো সাধারণত আমরা জানি যে কোনো বাক্যকে হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা যদি এখানে হু দিয়ে প্রশ্ন করি, দেন আনসার হচ্ছে কি? সীমা। তো আমি তো কিছুক্ষণ আগে বলছিলাম, যদি আমাদের প্রশ্ন যা করব তার উত্তর যদি বাক্যের প্রথমে থাকে, তাহলে তার জন্য শুধু একটা হু লিখবে, বাকি সব জায়গায় লিখে দেবো। তাহলে আমরা লিখলাম যে হু শুড ইট, কার খাওয়া উচিত? হু শুড ইট, কার খাওয়া উচিত? উত্তর হচ্ছে সীমা শুড ইট, সীমার খাওয়া উচিত। ঠিক আছে? তাহলে এখানে এটা আমরা 3 নং যে ইয়েটা ছিল, স্ট্রাকচার ছিল, সেই অনুযায়ী করলাম। শুধু সীমার যেখানে লেখা ছিল সেখানে একটা হু ব্যবহার করলাম, বাকি সব দেখে দেখে বসে যাবে। 5 নম্বরে কি বলছে? সালমা গেটস আপ অ্যাট 5 o'clock, বলছে সালমা কয়টা বাজে ঘুম থেকে ওঠে? 5টায় ঘুম থেকে ওঠে। সালমা গেটস আপ অ্যাট 5 o'clock, সালমা 5টায় ঘুম থেকে ওঠে। তো এখন আমাদের প্রশ্ন কি হবে এই 5 o'clock-এর জন্য? তো আমি যদি প্রশ্ন করি যে কি প্রশ্নগুলো উত্তর হবে 5 o'clock, তো আমার প্রশ্নটা হবে এরকম যে সালমা কখন ঘুম থেকে ওঠে, বা সালমা কখন ওঠে। তাহলে কখন ইংরেজি কি? হয়েন। কখন ইংরেজি হচ্ছে হয়েন। তো আমরা ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী একটা হয়েন ব্যবহার করব। তো আমাদের এখানে 3টা স্ট্রাকচার ছিল, 3টা স্ট্রাকচারের মধ্যে 2 নং স্ট্রাকচার যেটা ছিল সেটা হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেনের পরে একটা ডু ডাজ ডিড ব্যবহার করতে বলছিলাম। তো ডু ডাজ ডিড কখন ব্যবহার করব? যখন আমরা দেখব কোনো ভার্বের সাথে, ভার্ব কখন কোথায় থাকে? সাবজেক্টের পরে থাকে, হ্যাঁ, সাবজেক্টের পরে থাকে। তাহলে তাহলে আমাদের তাহলে মনে রাখতে হবে ভার্বের সাথে যদি কোনো অ্যাজ বা ইএস থাকে, ভার্বের সাথে যদি কোনো অ্যাজ বা ইএস থাকে তখন আমরা ডাজ ব্যবহার করব। ভার্বের সাথে যদি কোনো অ্যাজ বা ইএস থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব। তো এখন আমাদের এখানে ভার্ব হচ্ছে কি? গ্যাট, গ্যাটের সাথে একটা অ্যাজ যুক্ত করা আছে, সুতরাং আমরা এখানে একটা ডাজ ব্যবহার করব। তাহলে হোয়েন ডাজ আমাদের দ্বিতীয় স্ট্রাকচার যেটা ছিল সেটা, সেখানে বলা হচ্ছে প্রথম ডাব্লিউএস কোশ্চেন, তারপরে মানে আমরা প্রথম ডাব্লিউএস ব্যবহার করব, যেটা হয় আর কি, আমরা হোয়েন ব্যবহার করলাম, তারপর ডু ডাজ ডিড, ভার্বের সাথে এস থাকলে অথবা ইএস থাকলে ডাজ হয়। এরপরে সাবজেক্ট ব্যবহার করতে বলা হচ্ছে। সাবজেক্ট হচ্ছে যে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে? সালমাকে নিয়ে। তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের সালমা। তাহলে হোয়েন ডাজ সালমা, হোয়েন ডাজ সালমা। এরপর আমাদের স্ট্রাকচারে বলা হচ্ছে সাবজেক্টের পর একটা V1 লিখতে বলছে। ভি মানে ভার্ব, 1 মানে হচ্ছে ভার্বের 3টা রূপ থাকে। তো 3টা রূপের মধ্যে যেটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটাকে বলা হয়, মানে যেটা বর্তমান বোঝায়, সেটা আমরা লিখব।
তো এইখানে তেমন কোনো ঝামেলা হবে না, আমরা শুধু মনে রাখবো যে যেই অ্যাসের জন্য, এখানে যেই অ্যাসটার জন্য, এই অ্যাসটার জন্য যখন আমি এখানে একটা ডাস ব্যবহার করছি তখন এই অ্যাসটা বাদ দিয়ে লিখবে, শুধু এই অ্যাসটা এখানে হবে না। তাহলে আনসার হচ্ছে হোয়েন ডাস সালমা, সালমার পর আমরা ভার্ব লিখবো, ভার্বের সাথে শুধু এই অ্যাসটা হবে না। তাহলে হোয়েন ডাস সালমা গেট আপ, সালমা কখন ওঠে, উত্তর হচ্ছে 5 o'clock। এরপর 6 নম্বর এক্সারসাইজে বলছে শি ওয়ান্টেড সাম মানি, সে কিছু টাকা চেয়েছিল। শি ওয়ান্টেড সাম মানি, সে কিছু টাকা টাকা চেয়েছিল। তো আমাদের আন্ডারলাইন করা অংশ হচ্ছে সাম মানি মানে কিছু টাকা। তো আমাদের প্রশ্ন কি হইতে পারে, যার উত্তর হবে সাম মানি। তো আমরা যদি প্রশ্ন করি যে সে কি চেয়েছিল, তাহলে উত্তর হচ্ছে সাম মানি। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করবো, তো কি ইংরেজি হচ্ছে যে হোয়াট। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। হোয়াট লেখার পর আমাদেরকে লিখতে হবে ডু ডাজ ডিড। হ্যাঁ, দ্বিতীয় স্ট্রাকচারে বলছে ডু ডাজ ডিড। তো কিছুক্ষণ আগে ভার্বের সাথে যখন এস ছিল অথবা ইয়েস থাকবে তখন আমরা ডাস লেখার কথা ছিল। এখন ভার্বের সাথে কোনো এস বা ইয়েস নাই, তখন মনে রাখতে হবে ওয়ান্টেড, WANT, ওয়ান মানে চাওয়া। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এটার সাথে যখন ইডি যুক্ত করা হয় তখন এটা ফার্স্ট ফর্মে চলে যায়, মানে V2-তে চলে যায়। তো একটা ভার্বে 3টে রূপ থাকে, বর্তমান, আরেকটা হচ্ছে অতীত। হ্যাঁ, তো এটা হচ্ছে অতীতে মানে V2। তো ওয়ান্টেড থাকলে আমরা আমরা তো এগুলো আসলে এগুলো আমাদের না, অ্যাডভান্স লেভেলের পড়াশোনাগুলো। তো আমরা যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তো আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আমরা মনে রাখার চেষ্টা করবো যে ওয়ান্টেড থাকলে ডিড ব্যবহার করব। হ্যাঁ, তাহলে ওয়ান্টেড এটা থাকলে আমরা ডিড ব্যবহার করব। তো এখন যেহেতু এখানে ওয়ান্টেড আছে, সুতরাং আমরা এখানে একটা ডিড ব্যবহার করবো। এটা ফার্স্ট টেন্স মানে অতীত, অতীত বোঝালে ডিড ব্যবহার করতে হয়। তাহলে হোয়াট ডিড, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে বাক্যে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এটাকে নিয়ে। হ্যাঁ, শিকে নিয়ে। তাহলে হোয়াট ডিড শি। এরপর মনে রাখতে হবে যে কখনো যদি আমরা ওয়ান্টেডের জন্য ডিড ব্যবহার করি, আমি তো বলছিলাম যে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম লেখার জন্য, মানে ভার্বের V1 লেখার জন্য। এখানে এস ছিল, এস ছাড়া লিখছি, এই যে এস ছাড়া লিখছি, এখন তার সেটা হবে না। তাহলে কি হবে, এই ওয়ান্টেডের এটা যদি V2 হয়, ওয়ান্টেড এটা যদি V2 হয়, এটার V1 কি, এটার V1 হচ্ছে শুধু ওয়ান্ট। হ্যাঁ, এই ইডিটা বাদ যাবে। তাহলে ইডিটা বাদ গেলে কি হচ্ছে, এখানে ওয়ান্ট হচ্ছে মানে চাওয়া। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম হোয়াট ডিড শি ওয়ান্ট। দেখছেন, এখানে ছিল ওয়ান্টেড, বাট এখানে আছে কি ওয়ান্ট। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমাদের তারপর প্রশ্ন হচ্ছে যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো এখন আমাদের আন্ডারলাইন করা অংশ হচ্ছে এটা স্কুল। তো আমাদের প্রশ্ন কি হইতে পারে, যার উত্তর হবে কি, আমাদের প্রশ্ন কি হতে পারে, যার উত্তর হবে স্কুল। তো আমাদের প্রশ্ন হতে পারে যে তুমি কোথায় যাও। তো তুমি কোথায় যাও, কোথায় ইংরেজি হচ্ছে হায়ার। তো এটাও আমাদের দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী হবে। প্রথমে আমরা একটা হায়ার লিখবো, হায়ার লেখার পর তারপর একটা ডু ডাজ ডিড লিখতে হবে। তো ভার্বের সাথে যদি অ্যাস থাকে তাহলে আমাদের লেখার কথা ছিল কি ডাস। ভার্ব যদি V2 মানে ফার্স্ট ফর্মে থাকে তাহলে ডিড। তাহলে ডু কখন ব্যবহার করব, যদি কোনো ভার্বের সাথে অ্যাস বা ইয়েস না থাকে এবং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মও হয়, মানে ফার্স্ট ফর্মে যদি না থাকে। যেমন আমি বললাম যে গো, এটা হচ্ছে V1, আর গো ওয়েন্ট এটা হচ্ছে V2 মানে অতীত, এটা বর্তমান, এটা অতীত। অতীত যদি না থাকে তাহলে ডিড লিখবো, আর যদি না থাকে তাহলে ডিড লিখবো না। তো এখানে আছে আমাদের V1 মানে বর্তমান, প্রেজেন্ট ফর্ম আর কি। তো প্রেজেন্ট ফর্ম থাকলে যদি অ্যাস না থাকে অথবা ইএস না থাকে তাহলে আমরা ডু ব্যবহার করব। তো আমি লিখলাম হোয়ার ডু। এরপর কি প্রশ্ন করলে উত্তর হবে যে আই। আমি যখন প্রশ্ন করবো যে তুমি, মানে তুমি দিয়ে প্রশ্ন করব, তখন উত্তর হবে আই। তো তুমি ইংরেজি কি, ইউ। তো মনে রাখতে হবে আমাদের প্রশ্ন যদি আই থাকে ডাব্লিউএস কোশ্চেন করার সময় আমরা ইউ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে হোয়ার ডু ইউ। এরপর আমরা জানি যে কি ডু ডাজ ডিড ব্যবহার করার পরে এখানে ভার্বের বেস ফর্ম লিখতে হয়। তো এখানে তো যদি অ্যাস থাকতো জাস্ট অ্যাসটা বাদ দিয়ে অথবা ইএসটা বাদ দিয়ে লিখতাম। এখানে যদি V2 থাকতো তাহলে বেস ফর্ম লিখতাম। এখন ও তো নিজেই বেস ফর্মে আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে গো বসে যাবে, টুটা বসে যাবে, হোয়ার ডু ইউ গো টু। প্রিয় শিক্ষার্থীরা এরপর আমাদের এক্সারসাইজ সেটা হচ্ছে যে হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। তো এখন আমাদের প্রশ্ন কি হইতে পারে, যার উত্তর হবে মার্কেট। তো আমরা যে প্রশ্ন করি সে কোথায় গিয়েছিল, সে কোথায় গিয়েছিল। তো কোথায় ইংরেজি হচ্ছে যে হায়ার। তাহলে আমরা এখানে ডাব্লিউএস কোশ্চেনের জন্য একটা হায়ার ব্যবহার করব, ডাব্লিউএস হিসেবে হায়ার ব্যবহার করার পরে এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার, আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব। তো এখন আমরা জানি যে কি, এখানে আমি লিখছি কিছুক্ষণ আগে যে গো হচ্ছে যে V1 মানে প্রেজেন্ট ফর্ম, আর ওয়েন্ট হচ্ছে V2 মানে পাস্ট ফর্ম। তো প্রশ্নের মধ্যে যদি কোনো পাস্ট ফর্ম থাকে তার জন্য আমরা ডিড ব্যবহার করবো। তাহলে আমরা আজকে আরেকটা শিখলাম যে ওয়েন্ট থাকলে ডিড,
এটা হচ্ছে ওয়ান্টেড, আর এটা হচ্ছে ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে ওয়েন্ট থাকলে আমরা ডিড ব্যবহার করব। তাহলে হোয়ার ডিড, এরপর সাবজেক্ট হচ্ছে যে এখানে কাকে আলোচনা করা হচ্ছে, হিকে নিয়ে আলোচনা করা হচ্ছে, হি হচ্ছে সাবজেক্ট, হোয়ার ডিড হি। এরপর এখানে যদি কোনো অ্যাজ বা ইয়েস থাকতো সেটা আমরা তুলে সেটা লিখতাম, আর যদি কোনো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকতো, বর্তমান কালের কোনো ভার্ব থাকতো সেটা বসে যেত। আর যখন অতীতের কোনো ভার্ব থাকবে মানে ফার্স্ট ফর্ম থাকবে তখন কিন্তু এটা বেস ফর্ম লিখতে হবে। তো আমাদেরকে এগুলো জানতে হবে যে গো হচ্ছে V1, আর ওয়েন্ট হচ্ছে V2, আর গন হচ্ছে V3। এটা লাগবে না আমাদের। তো আমরা ওয়েন্টের জন্য যখন ডিড ব্যবহার করব তখন ওয়েন্টিটা হয়ে যাবে কি গো। তার আমরা এখানে গো লিখছি, হোয়ার ডিড হি গো টু। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের তারপরে এক্সারসাইজটা হচ্ছে যে মাই ফাদার ইজ ইল। মাই ফাদার ইজ ইল মানে আমার বাবা অসুস্থ। তো এখন আমাদের আন্ডারলাইন করা অংশ হচ্ছে যে ইল। তাহলে আমাদের প্রশ্ন কী হতে পারে, যার উত্তর হবে ইল। তা আমি যদি প্রশ্ন করি যে তোমার বাবা কেমন, আমি যদি প্রশ্ন করি তোমার বাবা কেমন, তাহলে তার উত্তর হচ্ছে আমার বাবা অসুস্থ। কিন্তু আমি যদি প্রশ্ন করি তোমার বাবা কী, তাহলে এটা অসুস্থ বোঝাবে না, এটা প্রফেশন বোঝাবে মানে পেশা বোঝাবে আর কি। তো এখানে আমাকে প্রশ্ন করতে তোমার বাবা কেমন, তো কেমন ইংরেজি হচ্ছে হাউ। ওই হাউ এর অর্থ অনেকগুলো আছে, হ্যাঁ। তো আমরা এখানে হাউ অর্থ কী বোঝাবো, যে কেমন বোঝাচ্ছে। তাহলে হাউ এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রাকচার, মানে প্রথম যেটা নিয়মটা ছিল সেটা। কারণ এই যে অক্সিলারি ভার্ব যদি থাকে এখানে এম ইজ আর ওয়াজ আর এগুলো যদি থাকে তাহলে ডু ডাজ ডিড আসবে না। ডু ডাজ ডিড আসবে সাধারণত যদি প্রিন্সিপাল ভার্ব থাকে মানে মূল ভার্ব। এইগুলোকে আমরা বলি মূল ভার্ব, এই যে কেম শব্দটাকে বলি আমরা মূল ভার্ব। তাহলে প্রথম একটা হাউ ব্যবহার করব। তো আমাদেরকে বলছে ডাব্লিউএস কোশ্চেনের পরে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করার জন্য। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আমরা তো আজকে শিখলাম যে ইজ এবং আর এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে হাউ ইজ, ঠিক আছে। এরপরে সাবজেক্ট। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি প্রশ্নগুলো উত্তর হবে মাই ফাদার। তা আমি যদি প্রশ্ন করি তোমার বাবা, দেন উত্তর হচ্ছে যে মাই ফাদার। তো তোমার ইংরেজি আমি বলছিলাম যে ইউ, বাট এখানে বলছে যে তুমি বলে নাই, বলছে যে তোমার, হ্যাঁ। তো তোমার ইংরেজি হচ্ছে ইউর, তাহলে ইউর ফাদারটা বসে যাবে। তাহলে হাউ ইজ ইউর ফাদার, আনসার হচ্ছে মাই ফাদার ইজ ইল। তো এই ক্ষেত্রে আমাদের সর্বশেষ এক্সারসাইজ হচ্ছে যে দে কেম হিয়ার ফর স্টাডি। তারা এখানে এসেছিল কিসের জন্য, পড়াশোনা করার জন্য। তাহলে আমাদের আন্ডারলাইন করার অংশ হচ্ছে যে ফর স্টাডি, কিসের জন্য এসেছিল, পড়াশোনা করার জন্য এসেছিল। তা আমি প্রশ্নে কী করবো, যে কেন এসেছিল, উত্তর হচ্ছে যে পড়াশোনার জন্য। তো কেন ইংরেজি হচ্ছে হোয়াই, তাহলে আমরা একটা হোয়াই ব্যবহার করবো এখানে। হোয়াই ব্যবহার করার পর ডাব্লিউএস কোশ্চেন হোয়াই ব্যবহার করবো, হোয়াই অর্থ হচ্ছে কেন। এরপর আমাদেরকে এটা হচ্ছে যে যেহেতু এখানে কোনো অ্যামিজার ওয়াজার নেই, কেম মানে এসেছিল, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব থাকলে কি লিখতে বলছিলাম, সেকেন্ড স্ট্রাকচার ডু ডাজ ডিড। মনে রাখতে হবে আমাদের আজকে আরেকটা জিনিস শিখলাম আমরা, যদি কেম থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করব। কেম থাকলে ডিড। এগুলো আসলে আরও উপরে ক্লাসে গেলে তোমরা শিখতে পারবো যে প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল কি। আমরা আপাতত যেটা পড়বো সেটা সাথে সাথে মুখস্থ করে ফেলবো, যে কেম থাকলে ডিড হবে, কেম থাকলে ডিড হবে। তাহলে হোয়াই ডিড, এরপর সাবজেক্ট হচ্ছে যে দে, হোয়াই ডিড দে। এরপর আমি কি বলছিলাম, যে ডু ডাজ ডিড ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম লিখতে হয় সাবজেক্টের পরে। তো মনে রাখতে হবে যখন কেম থাকবে আমরা ডিড ব্যবহার করব, তখন কেমটা হয়ে যাবে কি কাম। কারণ কেমের V1 বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি কাম। তাহলে হোয়াই ডিড দে কাম হিয়ারটা বসে যাবে। তাহলে আনসার হচ্ছে, এই প্রশ্ন হচ্ছে কি হোয়াই ডিড দে কাম হিয়ার, তারা এখানে কেন এসেছিল, উত্তর হচ্ছে যে দে কেম হিয়ার ফর স্টাডি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে।